কপিল সিব্বল, মনু সিংভি এরা আইনের রক্ষকের নাম করে ক্রিমিনাল, সুপ্রিম কোর্টের ক্রিমিনাল। এরা সরকারের সাফল্য দাঁড় করিয়ে রেখেছে যে কর্মচারী, তাদেরকে এই সরকার তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়। 7,500 টাকা বুদ্ধবাবু এবং তার এমএলএরা ড্র করতো। 30 গুণ বেতন বাড়িয়েছে এই সরকার, নিজেদের বেতন বাড়িয়ে নিয়েছে। ডিএ রাজকর্মচারী মাস্টারমশাইদের ডিএ নেই, লাগবে না, তখন বলছে ন্যায্য অধিকার নয়। দাদা, আজকে একেবারে সুপ্রিম কোর্টে ছিল ডিএ মামলা। আমরা গত সপ্তাহে দেখতে পেয়েছিলাম একেবারে ম্যারাথন শুনানি হয়েছিল, 4 দিন ধরে ডিএ মামলার শুনানি হয়েছিল। আজকে আবার ডিএ মামলার শুনানির ডেট ছিল, কিন্তু কপিল সিব্বল তিনি আসতে পারেননি, তাই মামলাটা আবার পিছিয়ে 26 তারিখ করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শেষ শুনানিতে তিনি নিজেই বলেছিলেন তিনি কিছু বলতে চান, তাই তিনি সময় নিয়েছিলেন আজকের। কিন্তু তিনি হঠাৎ করে বলছেন যে তারা অন্য গুরুত্বপূর্ণ বেঞ্চে মামলা পড়ে গেছে, তাই তিনি আজকে ডিএ মামলায় উপস্থিত থাকতে পারবেন না, অন্য ডেট দেওয়া হোক। কী বলবেন? কপিল সিব্বল, মনু সিংভি এরা আইনের রক্ষকের নাম করে ক্রিমিনাল, সুপ্রিম কোর্টের ক্রিমিনাল। এরা সুপ্রিম কোর্টের আইন ব্যবসায়ীর নাম করে ক্রিমিনালিজম করে। এই কলোজিয়ামের আড়াল করে এরা এই ক্রিমিনাল তন্ত্রটা প্রতিষ্ঠা করেছে। আগের দিন খুব সন্তর্পণে চালাকি করে খেলাটা খেলেছে, যেহেতু তারা হেরে গেছে, ধরে নিয়েছে যে ফাইনাল রায়টা কি হতে চলেছে। মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিদ্বয় কখনো মহাজন বলেছেন, কখনো বলেছেন সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করা হচ্ছে। আজকে এই সরকার ওখানে হেরে যাওয়ার, ফাইনাল শুনানিতে হেরে যাবে বলেই এই একটা খেলা খেলে পিছপা হলো, যাতে ওরা কিন্তু আগের থেকে ছক গুছিয়ে নিয়েছিল যে পরের দিন থাকবে না। এই টাইম কিল করলো, পাঁচকান থেকে নতুন করে প্যাতরা কষে নিল কীভাবে রাজ্যের ন্যায্য পাওনা, যেটা হাইকোর্ট বলেছিল লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ডিএ, সেটাকে আটকানো যায়। আমি আপনাকে বলছি যে সরকার মাঝে মধ্যে বলে না আমাদের টাকা নেই। আমি আপনাকে তথ্য বলিয়ে দেখুন, গালাগালি এই সরকারের মুখের উপরে ধরিয়ে দেওয়া, যে এআইসিপিআইয়ের নির্দেশ মেনে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের নির্দেশ মেনে সব রাজ্য দিয়ে দিতে পারলেও এই সরকার দেয় না। আমি সব কিছু মানার পরেও এই সরকার মাঝে মধ্যে বলে আমাদের টাকা নেই। আচ্ছা, আমি দেখাই টাকা সত্যিকারে নেই কি না। ভারতবর্ষের 2022-23 অর্থবর্ষে কেন্দ্রীয় করের ভাগ আর অনুদান এই দুটো মিলিয়ে প্রাপ্তি ভারত সরকারের থেকে জিডিপির 6.3% সমস্ত রাজ্যের, সেখানে পশ্চিমবঙ্গের প্রাপ্তি জিডিপির 7.3, অর্থাৎ পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি পেয়েছে কেন্দ্রের থেকে টাকা। অন্যদিকে সমস্ত রাজ্য নিজস্ব কর আদায়ের গড় যখন জিডিপির 6.5, তখন কর ব্যতীত রাজস্ব আদায়ের গড় জিডিপির 1%, সেখানে পশ্চিমবঙ্গে দীর্ঘকাল ধরে আটকে আছে জিডিপির 5% কর ব্যতীত। আমি বলছি অন্য রাজ্যের থেকেও কেন্দ্রের কাছে টাকা আটকে থাকার পরিমাণ পশ্চিমবঙ্গের কম, টাকা বেশি পেয়েছে, আটকে আছে কম। আমার রিপোর্ট নয়, একদম ভারত সরকারের রিপোর্ট বলছে, যেই রিপোর্টে পরিষ্কার বলাই আছে যে যেখানে চতুর্থদশ এবং পঞ্চদশ কেন্দ্রীয় অর্থ কমিশনের রিপোর্ট, এটা 10 এবং 11 সালে বামফ্রন্টের শেষ সময়ে কেন্দ্রের করের ভাগ এবং অনুদান মিলে কেন্দ্র পশ্চিমবঙ্গকে দিয়েছিল 23,754 কোটি টাকা। এই 22-23-এ ভারত সরকারের রিপোর্ট বলছে অর্থবর্ষে পশ্চিমবঙ্গ পেয়েছে 1.13 লক্ষ কোটি টাকা, অর্থাৎ কত টাইম বেশি, অলমোস্ট কোথায় সেটা 23,000, কোথায় পেয়েছে 1.13 লাখ, 6 গুণ। সেই 6 গুণ টাকা পাওয়ার পরেও বামফ্রন্ট যেখানে এত কম টাকা পাওয়ার পরেও টাকাটা দিয়েছে একদম সঠিক অনুপাত ধরে, এরা কিন্তু দেয়নি, এরা দিতে পারেনি, এরা দেয়নি। ফলত আজকে যেখানে জিডিপির এত অংশ আমরা পাই, সেখানে আমরা ভারতবর্ষের সবচেয়ে কম ডিএ পে করি। ঠিক আছে, এই যে কম ডিএ পে করা, এই কম ডিএ পে করা কিন্তু একটা, তার আমি আপনাকে স্পেসিফিক বলছি যে সরকার রাজকর্মচারীদের ডিপ্রাইভ করে, যে রাজকর্মচারীরা
সরকারের সমস্ত পলিসি, এই যে ধরুন কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এই যে প্রত্যেকটা স্কিম, এই প্রত্যেকটা স্কিম বাড়িতে বাড়িতে কারা পৌঁছে দেয়? মদন মিত্র পৌঁছে দেয়, মমতা ব্যানার্জি পৌঁছে দেয়, ফিরহাদ হাকিম পৌঁছে দেয়, বার্ত বসু পৌঁছে দেয় তার কর্মচারীরা। অর্থাৎ সরকারের সাফল্য দাঁড় করিয়ে রেখেছে যে কর্মচারী, তাদেরকে এই সরকার, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছে, হাইকোর্টে যাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায়। আপনি কল্পনা করছেন, 6 বার থাপ্পড় খেয়েছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টেও খাবে থাপ্পড়। তাই এই যে পিছিয়ে যদি ভোটের আগ অবধি টানতে পারে, আদর্শ আচরণবিধি লেগে যাবে, টাকাটা দিতে হবে না। আমি আপনাকে পরিষ্কার একটা স্পেসিফিক কোশ্চেন বলছি যে এই সরকার এতটাই ফ্যাসিস্ট। আমি আপনাকে তথ্য দিয়ে বলি যে সরকার নাকি টাকা নেই। একটু আগে তো একটা তথ্য দেখালাম, আরেকটা তথ্য দেখুন, সরকারের টাকা নেই। কি ভয়ানক ক্রাইসিস সরকারের বামফ্রন্ট সরকারের সময় এমএলএদের ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর বেতন কত ছিল? 7,500 টাকা। আজকে বেতন কত? 2.25 লক্ষ টাকা এমএলএরা পায়। মুখ্যমন্ত্রী আরও বেশি পান, মন্ত্রীরা আরও বেশি পান, তাই তো? অন্তত 7,500 থেকে আপনি 20, 25, 30 গুণ করুন। 7,500 টাকা বুদ্ধবাবু এবং তার এমএলএরা ড্র করত। 30 গুণ বেতন বাড়িয়েছে এই সরকার, নিজেদের বেতন বাড়িয়ে নিয়েছে। ডিএ রাজকর্মচারী মাস্টারমশাইদের ডিএ নেই, লাগবে না, তখন বলছে ন্যায্য অধিকার নয়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে একটা কেন্দ্রীয় কর্মচারীদের, আইএস আইপিএসদের, বড় পলিসি মেকারদের স্যামচুরিয়ান লিভস নামে একটা লিভস থাকে, স্যামচুরিয়ান অ্যালাউন্স। প্রতি মাসে অফিসে তার এন্টারটেন বাবদ, ধরুন কেউ আত্মীয় স্বজন গেল অফিসে, বা বাইরের কেউ গেল, একটা গেস্ট গেল, চা কফি টফি লাগে, সেটার জন্য কেন্দ্র সরকার মাসে 10,000 টাকা দেয়। জানেন, লকডাউনের সময়, করোনার সময় 15/12/2021 আর্কাইভ খুলে দেখবেন, এই সরকার, এই আমলা যারা তার ভোট মেশিনারি থেকে শুরু করে সমস্ত দুর্নীতিটাকে বাঁচিয়ে রেখেছে, পুলিশের বড় বড় আধিকারিক, তাদের স্যামচুরি লিভ, কেন্দ্র যেখানে 10,000 টাকা দিচ্ছে, এত আর্থিক অবস্থা তাদের স্ট্রং, রাজ্যের নাকি আর্থিক অবস্থা খারাপ, দিচ্ছে 34,000 টাকা, 3.5 গুণ তাদেরকে ঘুষ দেওয়া হচ্ছে, ক্লাবকে ঘুষ দেওয়া হচ্ছে। 2018 সালে ক্লাব পেত 10,000, আজকে মাত্র 7 বছরে 11 গুণ বাড়িয়েছে ক্লাবের টাকা, 1,10,000। এই নিন, দেখেছেন না, নিজের বাপের সম্পত্তি এইভাবে দিল। কত দেব? খুশি তো? কার টাকা? শুধুমাত্র মধ্যবিত্ত এই কর্মচারীদের জন্য ওনার টাকা নেই? আচ্ছা, টাকা নেই, এই রাজ্যের ক্যাডার অন্য রাজ্যে রিপ্রেজেন্ট করতে গেলে, বঙ্গভবনে গেলে, অন্য কোনো রাজ্যের ক্যাডার হয়ে গেলে, একই পোস্টে তারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে। আচ্ছা, এই জায়গাতে একটি প্রশ্ন থাকছে, যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একেবারে আজকে শুনানির আগেও রাজ্যের পক্ষ থেকে একটি হলফনামা দেওয়া হয়েছিল। বারংবার তারা বলছেন দিল্লি বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলের কথা। চেন্নাইয়ে নাকি তামিলনাড়ুর হারে ডিএ দেওয়া হয়, কেন্দ্রের হারে নয়। আর দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেল, তাদের নাকি লিভিং অফ কস্ট বেশি, তাই তাদের ডিএর পরিমাণ বেশি। আগামী 26 তারিখে চিত্রনাট্যটার আশা করছি সমাপন হবে। কপিলের চাতুরি বদমাইশি আর চলবে না, মিলিয়ে নেবেন। এই যে ফার যুক্তি, এই যে অপযুক্তি তৈরি করা, এ তো হাইকোর্ট থেকে চলে গেছে। হাইকোর্টে 6 বার অপযুক্তি খাটিয়ে থাপড় খেয়েছে। অপযুক্তির ভাণ্ডার মমতা ব্যানার্জি এবং তার দল টিকাতে পারবে না অপযুক্তি দিয়ে, এটাকে, ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে পারবে না। এটা তাসের ঘরের মতো ভেঙে পড়লো বলে মিলিয়ে নেবেন কোন রাজ্যে কত। এখন এআইসিপিআই এর নির্দেশ মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সে সব রাজ্য একটা কমিশনের আয়তে চলে, একটা ধারা মেনে চলে। কোন রাজ্যে আয় বেশি, কোন রাজ্যে ব্যয় বেশি, সেটা ডিপেন্ড করে এইচআরের তফাৎটা হয়, হাউস রেন্ট অ্যালাউন্স। আদারওয়াইজ ডিএর তফাৎ এইভাবে মানা যায় না, মাপা যায় না। এই কারণে ডিএ আটকে রাখা যায় না। এই কারণে এই সব অপযুক্তি দিয়ে শুধু টাইমটা কিল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যারা আইনি পরামর্শ দেন, অপব্যাখ্যা দেন কানে কানে গিয়ে, তারা জানে ভালো করে
যত দিন পারা যায় জনগণের ট্যাক্সের টাকায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ার নাম করে কিছুটা কাটমানি খাইয়ে বাঁচিয়ে রাখা, আদারওয়াইজ এটা ধূপে টিকবে না, উড়ে যাবে, জাস্ট উড়ে যাবে। কারণ রোপা 2009 বামেদের সময় তৎকালীন অর্থমন্ত্রী ওই রোপা 2009-এ কিন্তু লিখে দিয়েছিল ডিএটার কথা, যার ফসল আজকে আমরা পাচ্ছি। রোপা 2009 নাকি ডিএ শুধুমাত্র একটা সংজ্ঞা, সেটা ভবিষ্যতে দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। কোনো দিন এইভাবে শব্দের বানে রাজ্য তৃণমূল রাজ্যের যে আজকে সরকার চলছে, লুটেরাদের সরকার, কাটমানির সরকার, তারা এইসব অপযুক্তি খাটিয়ে কোনো দিন সেটাকে দাঁড় করাতে পারেনি। হাইকোর্টে 6 বার বলেছে, টিকেনি। সুপ্রিম কোর্টেও বলেছে, টিকেনি, টিকবে না। ওগুলো কিছু লেখা থাকে না। কোথায় লেখা আছে? কোথায় লেখা ছিল সেদিন যখন কোমর দুলিয়ে দুলিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী নেত্রী বামেদের মাত্র 12-13% ডিউ, সেটা নিয়ে চিহ্ন তুলেছিল এবং ভ্যালিড চিহ্ন তুলেছিল। যেই সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই বলেছিল। তো তখন কোন আইন রেখে বলেছিলেন তিনি? বলেছিলেন কোথায়? কোথায় লেখা আছে সরকারকে ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়? আছে কি? সরকার আজকে চ্যালেঞ্জ করছে লেখা নেই, ওটা দিতে হবে কি না। আমি প্রশ্ন করছি, কোথায় লেখা আছে সরকার ডিএ দিতে বাধ্য নয়? বরং বলা আছে মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান, এটা মৌলিক অধিকারের পাঠ, তার সাথে অনুষঙ্গ রেখে ডিএটা চলে। আজকে এ রাজ্যের একজন উচ্চশিক্ষিত MA পাশ করা হাই স্কুল টিচার পার্শ্ববর্তী দরিদ্র রাজ্য ঝাড়খণ্ডের একটা জুনিয়র লোয়ার ডিভিশন ক্লার্কের চেয়ে কম বেতন পায়। আপনি ভাবতে পারছেন? মানের যোগ্যতার একে চাকরি নেই, যোগ্যদের চাকরি বিক্রি করে দিয়েছে এরা। তারপরে যারা চাকরি পেয়েছিল আগের সরকারের সময় তাদেরকেও আজকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে এই সরকার। অথচ দেখুন মেলা মৎস্যবোস কিনা চলছে সরকারের। কত দেব? কার যুক্তি? মমতা ব্যানার্জির। কত বড় অসাংবিধানিক, সংবিধানকে শপথ নিয়ে কত বড় অসাংবিধানিক কাজ করছে যে সে তার রাজকর্মচারীর পেটে লাথি মারছে। চাকরি চাইলে বুকে লাথি, ডিএ চাইলে পেটে লাথি। একটা সরকারের এই প্রশাসন হয়ে গেছে উলঙ্গ রাজা, যে উলঙ্গ রাজার অগণিত মানুষ রাস্তায় নেমে বস্ত্র কোথায় রাজা তোমার সেটা বললেও রাজা হুঁশ ফিরছে না, হুঁশ ফিরছে না, হুঁশ ফিরবে। ওয়েট করুন 26 তারিখ, আশা করছি ডিএ মামলাটার শুনানিটা সেদিন শেষ হবে। কপিলের জারি জুরি আর চলবে না। আচ্ছা, ডিএ নাকি স্ট্যাটিক, ডিএ ডাইনামিক নয়, আপনার কি মত? আপনি তো একাধিক তথ্য তুলে এতক্ষণ বললেন, ডিএ কি স্ট্যাটিক, ডাইনামিক নয় ডিএ? ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় সম্ভবত বাঙালি প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, কেরলের একটা মামলায় তিনি রায় দিয়েছিলেন সরকার ন্যায্য বেতন দিতে বাধ্য, তা না হলে তার মৌলিক অধিকারটাকে খর্ব করে। আমার কথা নয়, আপনি তারপরে বলুন রাজ্য যে আজকে বলছে স্ট্যাটিক স্ট্যাটিক স্ট্যাটিক, তো কোথায় বলেছে MLA MPদের বেতন ডাইনামিক? বলেছে? কোন আইনে আছে? জিনিসের দাম বাড়লে আপনি বেতন বাড়াবেন না? বাড়াতে বাধ্য, ওটা আবার লেখা থাকে সংবিধানের স্পিরিটে লেখা থাকে। তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুদ্ধবাবুর ছেড়ে যাওয়া 7,500 টাকা বেতন থেকে আজকে 2 লাখ 2.5 লাখ টাকা কেন বেতনটা করলেন? কোথায় লেখা আছে ডাইনামিক? ওনার বেতন বৃদ্ধিটা ডাইনামিক লেখা আছে? আমি আপনাকে দেখাতে পারি, কোথাও লেখা নেই। নিজেরা নিজেদের বেতন বাড়িয়ে নিয়েছে। কোথায় লেখা আছে যে সেকুলার স্টেটে ক্লাবগুলোকে দুর্গাপুজো উপলক্ষে টাকা দেওয়া হবে? লেখা আছে? লেখা আছে। আমার প্রশ্নটা হচ্ছে সংবিধান উনি ঘাটাতে যাবেন না, কারণ সংবিধানের হত্যাকারী উনি। আজকে নির্বাচন কমিশনের সাথে লড়াই শুরু করে দিয়েছে ভারতবর্ষ, নজিরবিহীন সাংবিধানিক ক্রাইসিস তৈরি হয়ে গেছে রাজ্যে। তারপরে বলছে উনি সংবিধান মানেন। উনিও সংবিধান মানেন, বেড়ালো মাছ খায়, মাছ খাওয়া বন্ধ করে দেয়। এটা হচ্ছে তফাৎ। শুনুন, মমতা ব্যানার্জি সংবিধান মানলে আরশোলাও পাখি, লিখে নিন, আরশোলা তাহলে সেদিন থেকে পাখি হয়ে যাবে। সংবিধান মানছে, সংবিধানের হত্যাকারী 1 নম্বর হচ্ছে উনি। কি দিয়েছেন বলুন তো সাধারণ মানুষকে? রাজ্যে 11 সালে ক্ষমতা আসার পরে চাকরি দেয়নি, চাকরি চুরি করেছে। বলেছিলেন ডবল চাকরি দিবে, ডবল চাকরি চুরি করেছে। ডবল ডিএ দেবেন, ডবল ডিএ গায়েব করে দিয়েছেন। ডিএহীন পে কমিশন বানিয়ে দিয়েছেন। বলেছেন তো, যা যা বলেছিলেন
সবটাই উল্টো করেছে ক্ষমতায় এসে, এটাই মমতা ব্যানার্জি। তাই দয়া করে উনি সংবিধানের কথা যেন না বলে, বলুন ভারতবর্ষের ইতিহাসে ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা হবে সংবিধান হত্যাকারী। সংবিধানকে হাতে নিয়ে, পবিত্র শপথ নিয়ে সংবিধানকে গলা টিপে মারার কারিগর হচ্ছে মমতা ব্যানার্জি। আর রাজ্য সরকার চলছে, আগামীতে কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসবে, একটা রাজ্যের নাম বলো যেখানে জনগণের ভোটে জিতে আসা সরকার রাজ্য চালায়নি, চালিয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। টিক মার্ক থাকবে, ছেলেপেলে লিখবে পশ্চিমবঙ্গ। স্যার একেবারেই শেষ প্রশ্ন, রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এও বলা হয়েছে যে পরবর্তী কালে অর্থাৎ ভবিষ্যতে ডিএ নির্ধারণের ক্ষেত্রে রোপা 2009 শেষ কথা নাও বলতে পারে। তাহলে এই রাজ্যে ডিএটা দেওয়া হয় কোন সূচক মেনে? দিল্লির বঙ্গভবন থেকে ইউথ হস্টেল একাধিক প্রসঙ্গ তো টানা হচ্ছে, এই রাজ্যে ডিএটা দেওয়া হচ্ছে কোন সূচকের ওপর নির্ধারণ করে? প্রশ্ন থাকছে, বিচারপতিও এই প্রশ্ন করেছে। ভারতবর্ষের একটি রাজ্য যারা রিপাবলিক অফ বেঙ্গল নিজেকে মনে করে, অর্থাৎ ভারতের অংশ তারা নয়, তারা ভারতের অংশের বাইরে, এবং তারা মনে করে তারা পশ্চিমবঙ্গে স্বাধীন একটি রাষ্ট্র, তাই তারা ভারতবর্ষের কোনো আইন মানে না। ভারতবর্ষের সব রাজ্য এআইসিপিআই মানলে এরা মানবে না। তাই মাননীয় সুপ্রিম কোর্ট ভ্যালিড প্রশ্ন করেছে যে আপনি কোন শর্ত মেনে দেন? সব রাজ্য এআইসিপিআই মানে, আপনি কি ভারতবর্ষের নয়? আরে ভারতবর্ষের নয়ই তো। যারা ভারতবর্ষের নির্বাচন কমিশনের আইনকে মানে না, ভারতবর্ষের কোনো কিছু মানে না, ভারত সরকার কোনো কিছু বললে মানবে না, পায়ে পা তুলে ঝগড়া করবে। আচ্ছা, মমতা ব্যানার্জির দল যে স্লোগানগুলো তোলে, একটাও ভারতীয়? জয় বাংলা কোথাকার? আপনি তো ওয়েস্ট বেঙ্গলের লোক, আমি বাঙালি, গর্বিত, কিন্তু আমি এমন বাঙালি নিজেকে বলবো না যেটা একটা পার্শ্ববর্তী দেশ তৈরি হয়েছে বাংলাদেশ, তার স্লোগান তুলে নিয়ে বলবো না আমি গর্বের বাঙালি। মমতা ব্যানার্জি করে। খেলা হবে কাদের স্লোগান? বাংলাদেশের। তাহলে এই দলটা তো আদর্শগতভাবে নিজেকে ভারতীয় মনেই করে না, তাই ভারতবর্ষের কোনো কিছুই মানে না। তাই সুপ্রিম কোর্টে প্রশ্নের উত্তর এরা কি দেবে? বলবে মানি না, গোল গোল করে উত্তর দেবে। না হলে নির্বাচন কমিশনের কথা মানে না, মানে নির্বাচনের ধারা মানে না। ভারতবর্ষে একটি রাজ্য যারা কিচ্ছু কোনো ল অ্যান্ড অর্ডার মানে না, নিজেরাও ল অ্যান্ড অর্ডার প্রিভেল করে না এখানে। তাই হাইকোর্টকে বলতে হয় এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, বাস। এবার নিন, আমি আপনাকে লাস্ট কথা বলে দিই, ডিএ আমাদের রাইট, এটা 2009-কে ওরা মানুক আর নাই মানুক, সুপ্রিম কোর্ট ল অফ দ্য ল্যান্ড এই সরকারের শুনানির প্রথম দিন বলেছিল এই ডিএ মামলার শুনানিটা পশ্চিমবঙ্গের সেকশনাল নয়, এই শুনানির সাথে ভারতবর্ষের সব রাজ্যের কর্মচারীদের স্বার্থ জড়িত। পশ্চিমবঙ্গের স্বার্থের জন্য তারা ভারতবর্ষের সংবিধানকে বুড়ো আঙুল দেখাবে, এইটা আমি বিশ্বাস করি না। ল অফ দ্য ল্যান্ড শেষ রাতে মমতা ব্যানার্জিকে হারতে হবে, হারতে হবে, হারতে হবে, এবং তার রাজকর্মচারীরাই বুঝিয়ে দেবে তার অবস্থানটা কোথায়। তার সাফল্যের যে বড় বড় লেকচার এই রাজকর্মচারীরা ধুলায় মেশাবে। এটা আপনাকে জানিয়ে রাখলাম আপনার চ্যানেলের মাধ্যমে মমতা ব্যানার্জি সরকার এবং তার প্রশাসনের কর্তা ব্যক্তিদের, নেতা মন্ত্রীদের।